নমস্কার, শুভ সন্ধ্যা। স্যান্দন টিভির পর্দায় রয়েছে আমি দীপান্বিতা। চোখ রাখবো বিস্তারিত সংবাদে। র্যামাল তাণ্ডব দেখালো আগরতলায়। সোমবার সকাল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত ৬৭ বছরের রেকর্ড ভেঙেছে রাজ্যে বৃষ্টিপাত। এর মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে ঊনকোটি জেলায়। এ জেলাতে সর্বোচ্চ ২৫২.৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। রাতভর তাণ্ডব চালিয়ে ধীরে ধীরে আগরতলা ছুঁয়ে বিদায় নিয়েছে ঘূর্ণিঝড় রেমাল, কিন্তু রেখে গেছে ক্ষতির দাগ। তীব্র ঝড়ের সাথে ভারী বর্ষণ নিঃস্ব করেছে বহু মানুষকে। বাড়িঘর ও সহায় সম্বল হারিয়ে দিক ভ্রান্ত আগরতলা বিভিন্ন এলাকার মানুষ। প্রবল বর্ষণে জলের নিচে তলিয়ে গেছে বাড়িঘর, জমি সহ বিভিন্ন সম্পদ। দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মতে ত্রিপুরায় গত ২৪ ঘন্টায় ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টি রেকর্ড করা হয়েছে, যা ৬৭ বছরের রেকর্ড ভেঙেছে। সোমবার গভীর রাতে প্রায় ১৬৫ কিলোমিটার প্রতি ঘন্টা বাতাসের গতিতে ত্রিপুরা অতিক্রম করেছিল এই ঘূর্ণিঝড় রেমল। ঘূর্ণিঝড় কেটে গেল, বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই ঘূর্ণিঝড়ে অসংখ্য গাছ উপড়ে গেছে এবং বেশ কয়েকটি এলাকায় বৈদ্যুতিক খুঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রশাসনিক টিম সকাল থেকে রাজ্য জুড়ে ধ্বংসের তথ্য সংগ্রহ করতে শুরু করেছে। আরো জানা গেছে, ২৭শে মে সকাল ৮:৩০ থেকে ২৮শে মে সকাল ৮:৩০ পর্যন্ত ঊনকোটিতে সর্বোচ্চ ২৫২.৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তারপরে ধলাই জেলায় ২৪৮.৩ মিলিমিটার, উত্তর জেলায় ২৪২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পশ্চিম জেলায় ২২৯.০ মিলিমিটার, সিপাহীজলা জেলায় ১৮৭.২ মিলিমিটার, খোয়াই জেলা ১৯৯ মিলিমিটার, গোমতী জেলায় ১৯৮.২ মিলিমিটার এবং দক্ষিণ জেলায় ১৬৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এদিকে রাজ্যের নদীগুলিতে জল ফুলে ফেঁপে উঠেছে। জলমগ্ন আগরতলা সহ বিস্তীর্ণ এলাকাগুলি, ঘর ছাড়া বহু মানুষ আশ্রয় নিয়েছে ত্রাণ শিবিরে। স্যান্দন টিভি। সোমবার ঘূর্ণিঝড়ে তার ছিঁড়ে ২৩৪ কিলোমিটার লাইন বিদ্যুৎ ছিন্ন, ৮২টি ট্রান্সফরমার বিকল এবং ৬৮৬টি পোল ভেঙে গেছে। মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিক সম্মেলন করে এই বিষয়ে বিস্তারিত জানান মন্ত্রী রতন লাল নাথ। সোমবার ঘূর্ণিঝড় রেমলের কারণে আগরতলা, মোহনপুর, চিরানিয়া, তেলিয়ামুড়া, ধর্মনগর, পানিসাগর, কাঞ্চনপুর, কুমারঘাট, কৈলাসহর, সিপাহীজলা, বিলোনিয়া সহ সারা রাজ্যের বিদ্যুৎ পরিষেবা অনেকটাই বিপর্যস্ত হয়েছে। প্রাথমিকভাবে যে তথ্য পাওয়া গেছে তাতে দেখা যাচ্ছে ছোট ও মাঝারি গাছ ভেঙে পড়ে ৬৮৬টি পোল ভেঙে গেছে। তার 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 ছিঁড়ে ২৩৪ কিলোমিটার লাইন বিদ্যুৎ ছিন্ন হয়ে গেছে। ৮২টি ট্রান্সফরমার বিকল হয়ে গেছে। কিন্তু বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক রাখতে সোমবার রাত থেকেই যুদ্ধকালীন পরিস্থিতিতে কাজ করে চলেছে বিদ্যুৎ কর্মীরা। মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিক সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানান মন্ত্রী রতন লাল নাথ। তিনি আরো জানান, আজকের মধ্যে আগরতলার ৮০% বিদ্যুৎ সংস্কার হয়ে যাবে। মফস্বলে আজকের মধ্যে ৫০% বিদ্যুৎ সংস্কার হয়ে যাবে। প্রাথমিক যে রিপোর্ট এসেছে ৬৮৬টা পোল ভেঙে গিয়েছে। আগরতলা, মোহনপুর, জিরানিয়া, ধর্মনগর, পানিসাগর, কাঞ্চনপুর, কুমারঘাট, কৈলাসহর, তেলিয়ামুড়া, অর্থাৎ ত্রিপুরা রাজ্যের সর্বত্র কিন্তু সব জায়গায়, বিলোনিয়া, ধলাই, গোমতী, সিপাহীজলা সব জায়গায় কিন্তু এরকম অবস্থা হয়েছে। এবং এর মধ্যে কিন্তু বিদ্যুৎ পরিষেবা দেওয়ার জন্য চেষ্টা করছে। আমরা প্রত্যেকটা সাব ডিভিশনে ৩-৪টা করে ব্যাচ লাগিয়ে দিয়েছি। একটা ব্যাচের মধ্যে ৪-৫ জন করে লোক রয়েছে। ঠিকাদারি সংস্থা যত সবটাই লাগিয়ে দিয়েছি। এক একটা ব্যাচে ৪-৫ জন লোক আছে এবং সেই ঠিকাদারি সংস্থার সাথে আমাদের দপ্তরের লোকও সেখানে যুক্ত রয়েছে। মন্ত্রী আরো জানান, মাঝে মধ্যে বিদ্যুৎ পরিষেবা মুখ থুবড়ে পড়ার পেছনে মূলত কারণ হলো এলাকার ট্রান্সফরমারের ক্ষমতার চেয়ে বেশি এলাকার বাড়ির ঘরে বিদ্যুৎ ব্যবহার করা।
কারণ দেখা যাচ্ছে বিশেষ করে আগরতলা শহরেই বিদ্যুৎ ব্যবহারের ওপর চাপ সৃষ্টি হয়েছে। যেমন অনেক বাড়িঘরে একাধিক এসি ব্যবহার করা হলেও সে বিষয়ে বিদ্যুৎ নিগমকে অবগত করা হচ্ছে না, যার ফলে এলাকার বিদ্যুৎ ট্রান্সফরমার নষ্ট হয়ে পড়ছে। তাই অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহার করার সময় বিদ্যুৎ নিগমের কর্মীদের অবগত করা অবশ্যই প্রয়োজন। আর বলেন, রাজ্যে পর্যাপ্ত পরিমাণে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে, এখন পর্যন্ত কোনো ঘাটতি নেই বিদ্যুতের। রুখিয়া থেকে 100% বিদ্যুৎ পাওয়া যাচ্ছে, পালাটানা থেকে পাওয়া যাচ্ছে 27% বিদ্যুৎ, গোমতী থেকে পাওয়া যাচ্ছে 100% বিদ্যুৎ, বড়মুড়া থেকে 79% বিদ্যুৎ পাওয়া যায়, মনারচক থেকে 100% বিদ্যুৎ পাওয়া যায়, রামচন্দ্রঘাট থেকে 78% বিদ্যুৎ পাওয়া যায়। আবার রাজ্য থেকে 90 মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশকে দেওয়া হয়। যদি ভবিষ্যতে বিদ্যুৎ উৎপাদন কম হয় তাহলে রাজ্য থেকে অন্য কোথাও বিদ্যুৎ দেওয়া বন্ধ রাখার চিন্তা ভাবনা করা হবে। কিন্তু এখন পর্যন্ত বিদ্যুতের কোনো ঘাটতি নেই বলে জানান মন্ত্রী রতনলাল নাথ। প্রত্যেকটা সাব ডিভিশন 3-4টা করে ব্যাচ লাগিয়ে দিয়েছে। একটা ব্যাচের মধ্যে 4-5 জন করে লোক রয়েছে। ঠিকাদারি সংস্থা যত সবটাই লাগিয়ে দিয়েছি, এক একটা ব্যাচে 4-5 জন লোক আছে এবং সেই ঠিকাদারি সংস্থার সাথে আমাদের দপ্তরের লোকও সেখানে যুক্ত রয়েছে। আগরতলা ডিভিশনে আমরা আশা করছি, যদিও দিন উঠে গেছে, কিন্তু আগরতলা ডিভিশনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এদিন এছাড়া উপস্থিত ছিলেন বিদ্যুৎ নিগমের আধিকারিকেরা। শান্তন টিভি। ভারী বৃষ্টির ফলে আগরতলা শহরের বলদা খাল, শ্রীলঙ্কা বস্তি, চন্দ্রপুরের মতো নির্মাঞ্চলগুলি ইতিমধ্যে জলমগ্ন হয়ে পড়েছে। হাওড়া নদীর জলের স্তর বৃদ্ধি পাচ্ছে, বাড়িঘরে ঢুকে পড়ছে জল। নিরুপায় হয়ে মানুষ আশ্রয় নিচ্ছে শরণার্থী শিবিরে। পশ্চিম জেলায় খোলা হয়েছে 10টি শরণার্থী শিবির। এই শিবিরগুলিতে এখনো পর্যন্ত 280 জন আশ্রয় নিয়েছে বলে জানান পশ্চিম জেলার জেলা শাসক ডক্টর বিশাল কুমার। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে রবিবার বিকাল থেকে রাজ্য জুড়ে বৃষ্টি শুরু হয়। রবিবার রাতসহ সোমবার দিবারাত্রি মাঝারি ও ভারী বৃষ্টি হয়। মঙ্গলবার সকালেও হালকা বৃষ্টি হয়। তার পাশাপাশি প্রবল ঝড় বইতে শুরু করে। প্রবল ঝড়ের কারণে বিভিন্ন স্থানে উপড়ে পড়েছে বড় বড় গাছ, ভেঙে গেছে বিদ্যুতের খুঁটি, যার কারণে একাধিক এলাকায় মুখ থুবড়ে পড়েছে বিদ্যুৎ পরিষেবা। টানা বৃষ্টির ফলে জলমগ্ন হয়ে পড়েছে আগরতলা শহরের নির্মাঞ্চলগুলি। ইতিমধ্যে চন্দ্রপুর, শ্রীলঙ্কা বস্তি, বলদাখালের মতো নির্মাঞ্চলগুলির বাড়িঘরে ঢুকে পড়েছে জল। হাওড়া নদীর জলস্তর ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। বলদাখাল এলাকায় জলমগ্ন হয়ে যাওয়ার কারণে মানুষ গৃহপালিত পশু নিয়ে ইতিমধ্যে শরণার্থী শিবিরে আশ্রয় নিতে শুরু করেছে। সার্বিক পরিস্থিতি নিয়ে বলতে গিয়ে পশ্চিম জেলার জেলাশাসক ডক্টর বিশাল কুমার জানান, পশ্চিম জেলায় 280 জন মানুষ ইতিমধ্যে বাড়িঘর ছেড়ে শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছে। সদর মহকুমার অন্তর্গত 10টি শরণার্থী শিবির তারা আশ্রয় নিয়েছে। পশ্চিম জেলায় প্রায় 50টি বসত ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। 2 থেকে 3টি বসত ঘর সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। যারা শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছে তাদেরকে ত্রাণ সামগ্রী প্রদান করা হয়েছে। কোনো হতাহতের খবর নেই। নদীর জলস্তরের উপর নজর রাখা হচ্ছে। কিছু কিছু জায়গায় জলস্তর বিপদ সীমার কাছাকাছি পৌঁছে গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, তবে নদীর জলস্তর ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। জেলাশাসক জানান, সার্বিক পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। প্রয়োজনে অনুযায়ী মানুষকে সহযোগিতা করা হচ্ছে। কিন্তু বন্যা কবলিত এলাকার মানুষ বললেন উল্টো কথা। कल बहुत तेज आंधी चल रही थी, जिसकी वजह से कई जगहों पे पेड़ गिर गए, जैसे राधानगर एरिया में, जयनगर एरिया में, कुमारी टीला में। और इस दौरान पेड़ गिरने के दौरान जब ट्रांसमिशन लाइन में भी डिस्ट्रक्शन आई, जिसकी वजह से इन ज़्यादातर एरियाज़ में अभी भी जो बिजली है वो कनेक्ट नहीं कर पाई है। परंतु हमारी फॉरेस्ट की और डिजास्टर मैनेजमेंट की टीम ने पेड़ों को और उनके जो भी डैमेजेस हैं उसको रिकवर करने की कोशिश की है। पेड़ तो हटा दिए गए हैं, रोड जो ब्लॉकेज थी उसको रिमूव कर दिया गया है। और TSCLs के भी जो QRT टीम्स हैं वो भी इस जो भी डिस्ट्रप्शन आया है उसको जल्दी से जल्दी दोबारा से नॉर्मलाइज करने की कोशिश कर रहे हैं। पेड़ टूटने के बाद किसी का कुछ नुकसान या पेड़ टूटने की वजह से किसी को शारीरिक नुकसान नहीं हुआ है। हाँ, कई जगहों पे कुछ बाउंड्री वॉल्स में डैमेज हुआ है, इसका हम असेसमेंट कर रहे हैं।
और जिनका भी डैमेज हुआ है उनको कंपनसेट किया जाएगा। পাহাড়ের জল নামতে শুরু করলে নদীর জলস্তর আরও বৃদ্ধি পাবে তা বলার অপেক্ষা রাখে না। তার উপর মঙ্গলবার ফের যদি ভারী বৃষ্টি হয় তাহলে পরিস্থিতিতে ভয়াবহ রূপ ধারণ করবে তা বলার অপেক্ষা রাখে না। এখন দেখার প্রশাসন কি ব্যবস্থা গ্রহণ করে। স্যান্দন টিভি। কঠোর হচ্ছে আগরতলা পুর নিগম। রাজধানীর বনমালীপুর এলাকায় জল জমাট বাঁধার জন্য দায়ী কিছু স্বার্থান্বেষী মানুষ। বুধবার থেকে শুরু হবে অভিযান। মঙ্গলবার পরিদর্শনের পর একথা জানান আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। সোমবার গভীর রাতে ল্যান্ডফল হয়েছে ঘূর্ণিঝড় রেমালের। তবে এর প্রভাব এখনো কাটেনি। এই বিধ্বংসী ঘূর্ণিঝড় রাজ্য অতিক্রম করে নিলেও আকাশের মুখ ভার। দফায় দফায় বৃষ্টি চলছে রাজ্যে। তবে এই ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল ক্ষয়ক্ষতি করেছে আগরতলা পুর নিগম এলাকার বিভিন্ন ওয়ার্ডে। প্রবল বর্ষণে বিভিন্ন এলাকার বাড়িঘর, জমি ও রাস্তাঘাটে জলের নিচে তলিয়ে গেছে। অসহায় মানুষকে বাড়িঘর ছেড়ে আশ্রয় নিতে হয়েছে ত্রাণ শিবিরে। মঙ্গলবার সকালবেলায় আগরতলা পুর নিগমের বিভিন্ন ওয়ার্ড ও জল নিষ্কাশনের পাম্প মেশিন পরিদর্শন করেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, কমিশনার শৈলেশ কুমার যাদব সহ কাউন্সিলররা। পাশাপাশি শহরের বনমালীপুর স্থিত জল নিষ্কাশনের পাম্প ও রাস্তাটি পরিদর্শন করেন তারা। কথা বলেন এলাকার মানুষের সাথে। মানুষের বিভিন্ন সমস্যা সম্পর্কে অবগত হন তিনি এবং কি কারণে জল ড্রেন দিয়ে সঠিকভাবে পারাপার হতে পারছে না সে বিষয়ে জানতে পেরে নিগমের আধিকারিকদের অবগত করেছেন। তারপর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, আগরতলা শহরে যাতে জল জমাট বাঁধতে না পারে তার জন্য 5টি জল নিষ্কাশনের পাম্প রয়েছে। বৃষ্টির সময় বজ্রপাত না হলে এই পাম্পগুলি জল নিষ্কাশনের জন্য কাজ করে, কিন্তু বজ্রপাত হলে পাম্পগুলো বন্ধ রাখা হয়। তবে বনমালীপুর এলাকায় সোমবার রাতে জল জমার পেছনে মূলত দায়ী সরকার নয়। মেয়র এর দায় চাপালেন এলাকার কিছু স্বার্থান্বেষী মানুষের উপরে। এলাকার কিছু মানুষ ড্রেনের উপর ইচ্ছাকৃতভাবে আবর্জনা ফেলে রাখার কারণে জল নিষ্কাশন হতে পারে না। এছাড়াও বনমালীপুর এলাকার বহু ব্যক্তি সরকারি ড্রেন দখল করে বাড়ির সিঁড়ি ও স্ল্যাব নির্মাণ করে রেখেছে, যার কারণে এভাবে জল জমাট বাঁধছে। তাই আগরতলা পুর নিগমের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সরকারি ড্রেন দখল করে যারা এভাবে বেআইনিভাবে বাড়িঘরের সিঁড়ি স্ল্যাব নির্মাণ করে রেখেছে সেগুলি ভেঙে নেওয়ার জন্য। না, কালকে তো অতি বর্ষণ হয়েছে, তারপর আগরতলা শহরে বিভিন্ন নির্মাঞ্চলে কিন্তু জলের পরিমাণ থাকেনি। আমাদের পাম্পগুলি সচল ছিল। আমাদের 14টা পাম্প কাজ করছে, ডিজেল 5টা পাম্প পাওয়া যাওয়াতে যখন আমাদের এখানে একটু অসুবিধা হয় কি, যখনই বৃষ্টি ঝড় হয় বা বজ্রপাত হয় আমাদের পাওয়ারটা চলে যায় কিছুক্ষণের জন্য। তারপর আমাদের 5টা ডিজেল পাম্প আছে, চালিয়ে আমরা চেষ্টা করি যে জল যাতে বেশিক্ষণ না আসে। আজকে আমাদের রাজীববাবু যিনি প্রদেশ সভাপতি বিজেপি, তাহলে আজকে আমাকে ফোন করে বলেছিলেন যে এই বনমালীপুর ওই জায়গাটায় কিছু জায়গায় জল জমেছিল। এটা কারণটা উনি যেটা বলেছিলেন যে কিছু কিছু ব্যক্তি বা প্রতিষ্ঠান তারা ড্রেনকে এনক্রোচমেন্ট করাতে জলটা জমে থাকে। আমাদের কর্পোরেশনের পাম্প চালু আছে, কিন্তু জলগুলি সেই জায়গায় যেতে পারে। আজকে সরজমিনে আমাদের কমিশনার শৈলেশ যাদবজি, আমাদের প্রদেশ সভাপতি বিজেপি রাজীব মহোদয় সহ আমরা আমাদের আধিকারিকরা, ইঞ্জিনিয়াররা এবং সকলে মিলে আমরা একটা পরিদর্শনে এসেছি। আমরা দেখেছি কী কী কারণে এই জলটা কিছুক্ষণ থাকে। তো আমাদের সারা আগরতলা আমরা চেষ্টা করছি যে জল বেশিক্ষণ না থাকে। আগের মতো কিন্তু অনেক বেশি উন্নত হয়েছে পরিষেবা, নিকাশি ব্যবস্থা। আমরাও চেষ্টা করছি যাতে যন্ত্রণা থেকে মানুষকে মুক্ত করা। এবং বনমালীপুর একটা দৃষ্টান্ত আমি বলবো, অল্প বৃষ্টিতে আগে 3-4 দিন প্রতিটি বাড়িতে জল থাকতো। এখন অতি বর্ষণেও কিন্তু 1 ঘন্টার বেশি জল থাকে না। তাও থাকে এটা পাবলিকের জন্য, কিন্তু আমাদের পৌর নিগম বা সরকারের কোনো রকম ত্রুটি নেই। সেক্ষেত্রে পাবলিকরা সচেতন না আমি বলবো, বা ইচ্ছাকৃতভাবে কোনো কোনো জায়গাতে তারা ড্রেনের উপর আবর্জনা ফেলে রাখেন। তো আমরা আজকে রাজীববাবুর সামনে যখন ভিজিট করেছি কমিশনার সাহেব, আমরা লক্ষ্য করেছি বিভিন্ন ব্যক্তিরা তাদের ড্রেন দখল করে তারা তাদের সিঁড়ি বাড়ির অ্যাপ্রুভ সব রেডি করে ফেলেছে। সেক্ষেত্রে আজকে থেকে আমাদের অভিযান চলবে। এই এলাকা সহ সারা আগরতলা যেখানে যারা দখল করে এই ধরনের বাধাপ্রাপ্ত করছেন সেখানে আমরা সরিয়ে দেবো। কমিশনার সাহেবও নিজে উদ্যোগ গ্রহণ করেছেন। আমার আবেদন থাকবে আগরতলা শহরবাসী এবং এই বিশেষ করে বনমালীপুর এবং এই দিঘির পাড়ে যারা আছেন তারা যাতে একটু সোচ্চার হন, যারা এই ধরনের কাজ করে। পাবলিকলি কিছুটা আমাদের সহযোগিতা করতে হবে। আমরা সঠিকভাবে আমাদের সরকার এবং আমাদের পৌর নিগম আমরা কাজ করি। এদিকে নিগমের কমিশনার জানান, দেখা গেছে মাত্র 2-3 জন ব্যক্তির জন্য বিভিন্ন এলাকায় জল জমাট বাঁধছে। নির্মাণ সামগ্রী ড্রেনের মধ্যে ফেলে রাখা হচ্ছে অথবা ড্রেনের মধ্যে নির্মাণ করা সামগ্রী রাখা হচ্ছে। তাই এর বিরুদ্ধে 7 দিন অভিযান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার থেকে শুরু হবে এই অভিযান বলে জানান তিনি। স্যান্দন টিভি।
ঘূর্ণিঝড় রেমালের ব্যাপক প্রভাব পড়েছে রাজ্য জুড়ে। ব্যাপক ঝড়ের ফলে সিপাহীজলা অভয়ারণ্যের সামনে সাবরুম আগরতলা জাতীয় সড়কে মঙ্গলবার সকালে ভেঙে পড়ে একাধিক গাছ। জাতীয় সড়কে গাছ ভেঙে পড়ার ফলে রাস্তা দিয়ে যান চলাচল স্তব্ধ হয়ে যায়। ঘটনার খবর পেয়ে বিশালগড় থানার পুলিশ, বন দপ্তরের কর্মী ও প্রশাসনিক আধিকারিকরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়। বন দপ্তরের কর্মীরা রাস্তায় ভেঙে পড়া গাছ দ্রুততার সাথে কেটে ফেলে। পরবর্তী সময় জেসিবি দিয়ে রাস্তা থেকে সরানো হয় গাছগুলি। তারপর যান চলাচল স্বাভাবিক হয়। বিশালগড় থানার ওসি জানায়, রাস্তার গাছ ভেঙে পড়ার ফলে কিছু সময়ের জন্য সাবরুম আগরতলা জাতীয় সড়কে যান চলাচল বন্ধ ছিল। আমরা যে গতকাল যে আমাদের যে রামাল যে আমাদের সাইক্লোন, যেটা আমাদের রাজস্ব দপ্তর থেকে আমাদের প্রত্যেক মানে ডিএমদেরকে যে ইনস্ট্রাকশন দিয়েছে সেই অনুযায়ী আমরা এনডিআরএফ তারপরে আমরা যে ডিজাস্টার ম্যানেজমেন্টের যে টিম আছে সবাই মিলে গতকালকে রাত্রে থেকে এখানে আমরা ঘাঁটি করে বসে আছি যে মুভিসে। এখান থেকে আমরা কালকে রাত্রেই যেখানে খবর পেয়েছি রাস্তা ব্লকেজ হয়েছে, প্রথমত হয়েছিল আমাদের এই সিপাহীজলা এলাকাতে, ওইখানে বড় বড় গাছ পড়েছে। টিএসআর এবং এনডিআরএফ সবাই মিলে গিয়ে মানে তৎক্ষণাৎ গাছগুলোকে মানে রিমুভ করে যাতায়াতের যে এনএইচ এই যে রাস্তাটা আছে সেটাকে পরিষ্কার করে দেওয়া হয়, যাতে দ্রুততার সঙ্গে মানে রাস্তাটা চালু করা যায়। তারপরেই রাত্রেবেলা আপনারা জানেন যে রামাল যে আমরা সারা রাত্রি পুরো ব্যাপী বৃষ্টিপাত হয়েছে, ঝড় হয়েছে। সেখানে আমাদের মধ্যে যে বিশালগড় সাব ডিভিশন আমরা বিভিন্ন জায়গায় যেখানে খবর পেয়েছি তৎক্ষণাৎ ছুটে গিয়ে এইগুলা মানে ইয়ে করা হয়েছে, রেস্কিউ করা হয়েছে, যাতে কোনো ধরনের স্বাভাবিক চলাচল বিঘ্নিত না হয়। তারপরে আমরা যখন ভোরবেলা থেকে আমরা খবর পেয়েছিলাম এদিকে কমলাসাগর এলাকাতে কিছু অতি ভারী বর্ষণে জলমগ্ন ধর্মনগরের শিববাড়ি ছড়ার পার এলাকায়। জানা যায়, সোমবার রাতে ধর্মনগরের অতি বৃষ্টির ফলে বিভিন্ন এলাকা প্লাবিত। বিশেষ করে শিববাড়ি রাগনা এলাকায় প্লাবিত হওয়ার পরিমাণ বেশি। শিববাড়ি ছড়ার পাড় এলাকায় 200 থেকে 250 মানুষের বসবাস এবং প্রত্যেকের বাড়িতে জল। অস্থায়ী শিবির নির্মাণ করা হয়েছে রাম ঠাকুর আশ্রমে। সেখানে বন্যায় বিপর্যস্ত পরিবারগুলোকে রাখার ব্যবস্থা করা হয়েছে। ময়দানে প্রশাসনিক কর্মকর্তারা এবং কাউন্সিলররা রয়েছেন। দিব্যাঙ্গ পরিবারকে কোনো রকমে তুলে নিয়ে শিববাড়ি অস্থায়ী শিববাড়িতে শিবিরে রাখা হয়। বৃষ্টি অনবরত বৃদ্ধি পাচ্ছে, সাথে দমকা হাওয়া রয়েছে, যার প্রকোপে জনজীবন বিপন্ন হয়ে পড়েছে। মানুষ আশ্রয় খুঁজে বেড়াচ্ছে, কোথায় গিয়ে নিরাপদে আশ্রয় নিয়ে নিজেদেরকে বাঁচাতে পারবে। যেভাবে বৃষ্টির জল বৃদ্ধি পাচ্ছে তাতে ধর্মনগরের বহু এলাকা প্লাবিত হয়ে অস্থায়ী শিবিরের ব্যবস্থা করতে হবে বলে ধারণা করা হচ্ছে। ভোরবেলা থেকে একদম প্রতিটা বাড়িতে, কারো উঠানে, কারো ঘরে। এদিকে একটা গলিতে ছিল একজন হ্যান্ডিক্যাপ, মানে এমন অবস্থা জল, ওনাকে বের করাই অনেক মুশকিল। ফায়ার সার্ভিসে খবর দিই, ফায়ার সার্ভিস আসে, ওনারা বের করে নিয়ে যায়। আর আমাদের এখানে রাম ঠাকুর আশ্রমে একটা অস্থায়ী শিবির করা হয়েছে, ওখানে নিয়ে ওনাকে রাখা হয়েছে। এবং আমি যাই এলাকাবাসী প্রত্যেককে বলে আসি যে রাম ঠাকুর আশ্রমে অস্থায়ী শিবির করা হয়েছে, বেশি অসুবিধা হলে আপনারা রাম ঠাকুর আশ্রমে আসবেন। পরিবার আছে এখানে বর্তমানে? প্রায় তো এই ছড়াপাড়া এলাকায় 250 পরিবার আছে। প্রত্যেকের বাড়িতে কি জল? প্রত্যেকের বাড়িতে জল। জল উঠার পর কোনো এনডিআরএফ বা কোনো মহকুমা শাসক এসেছেন? প্রশাসন থেকে লোক এসেছিল, এসে দেখে গেছে। মহকুমা শাসক এসেছিলেন কি? মহকুমা শাসক আমার সঙ্গে দেখা হয়নি। আমার বাড়িতেও জল ঘরে উঠে গেছে, জিনিসপত্র সব গুছিয়ে আমি বের হলাম, ওই প্রত্যেকের সঙ্গে যোগাযোগ করলাম। আমার নাম কিছু সঞ্জন দে, ওয়ার্ড কাউন্সিলর, ডিএমসি 7 নম্বর ওয়ার্ড। ধন্যবাদ। জল উঠেছে? জল তো বৃষ্টি দিলেই জল উঠে। আজকে তো গতকালকে থেকে কি সমস্যা রয়েছে? জল যাওয়ার রাস্তা নাই, জল তো যাওয়ার রাস্তা নাই। জল আইসি সব জল ব্লক হয়, ওইতে বাড়ি ঘরে সব বাড়ি ঘরে উঠে জল। আপনাদের বড় ছিল নামটা করে আসুন যায় প্রত্যেক বছর থাকতে হয়। এখন জল ওঠার পর কোন প্রশাসনিক লোক কেউ আইছিলেন আপনাদের সাথে? আমি তো বাইকের সঙ্গে আইসি, টাউনে গেছিলাম ঘরে খাওয়া যাচ্ছে না, খাওয়ানে আনবার লেগে। কই দিয়ে খাওয়ান আনলেন? হোটেল থেকে। মানে জল উঠলে হোটেলই আপনাদের বর্ষা? হ্যাঁ, হোটেল দিতে লাগে না, রামটা করে আসুন যেতে লাগে।
এখানে টোটাল কত পরিবার আছে? আসলে বহুত পরিবার আছে, আনুমানিক 10-15 পরিবার। সবের বাড়িতেই জল? ওই জল সব বাড়িতে জল, দেখেন না আপনারা দেখতে পাচ্ছেন। কমলপুর মহকুমা ভারত বাংলাদেশ সীমান্ত গ্রাম মোহনপুরে অতি বৃষ্টিতে প্লাবিত বহু এলাকা। মোহনপুর পঞ্চায়েতের টিলাগাঁও এলাকায় সুন্দর মিয়া, হাবিব মিয়া, ইসলাম উদ্দিন সহ বহু বাড়িঘর প্লাবিত। ওই পঞ্চায়েতের সীমান্তের 2 নং গেটের নিকটে যে ড্রেন আছে তা দীর্ঘদিন যাবৎ পঞ্চায়েত থেকে পরিষ্কার না করার ফলে জল জমে ফুলে উঠে এলাকা প্লাবিত হয়। প্রতি বছর 70 থেকে 80 পরিবার বন্যায় ক্ষতিগ্রস্ত হয়। 2 নম্বর গেটের রাস্তা ড্রেন ভালো করে। এটা কোন জায়গা? মোহনপুর গ্রাম মুসলিম পাড়া 2 নম্বর গেটের সামনে। আমরা যে রাস্তাটা প্রত্যেক বছরে বর্ষার সময় আমরা এমনি তলে থাকি, আমরা বাচ্চারা স্কুল যেতে পারে না, পুরুষ লোকেরা বাজার ঘাটে যাইতে পারে না, যে কারণে প্যাক মাটি পানি সবকিছু তলে আমরা থাকি। আর আজকে যে প্রথম বর্ষার মাঝে আমরা সবাই পানি তলে বাড়ি থেকে বেরোতে পারতেছি না। তার কারণটা কি? জল কেন বেরোচ্ছে না? জল তো বেরোচ্ছে না, পঞ্চায়েতের লোকেরা ড্রেনটাও আমরা পরিষ্কার করতেছে না। তার এটা লেগে আমরা বাড়িতে জল যাইতেছে না তাড়াতাড়ি, এটা লেগে সবসময় আমরা। এখানে কত পরিবার রয়েছেন আপনারা? তো আমরা আছি 20-25 পরিবার আছি। প্রত্যেকে জলের নিচে? সবাই জলের নিচে। কতদিন থাকে এইভাবে জল? এভাবে তো সারা বর্ষা সিজনই থাকবে এইভাবে। এই রাস্তাটা যে পানিটা খেলা যাওয়ার সময় আমরা বাড়ি উঠে সবাই বাড়িতে পানিটা মানে উঠে গিয়া। আমরা এখানে মোহনপুর টিলাগাঁও বাসিন্দা। আমরা এখানে 40 থেকে 35 পরিবার লোক আছি। এখানের মধ্যে জলের প্রথম বৃষ্টিতে এইরকম। এখানে কি সব মুসলিম পরিবার? মুসলিম, হিন্দু মুসলিম অনুপুরি সব মিলাইয়া। আচ্ছা। এরপরে এখানের মধ্যে আমরা কিভাবে জলে এই যে বাড়ি করে ঢুকছে, আমরা প্রথম বৃষ্টিতে পঞ্চায়েতে যদি ড্রেন দেওয়া হইতো বা প্রশাসন যদি আমরা দিকে নজর দিত, আজকে এইরকম আমরা জলে ঢুকতে পারি না। এখন যে জল হয়েছে এরপরে তো আমরা গরু ঢুকতে পাক করতে পারতাম না। আমরা খাওয়ার নাইলে ব্যবস্থা করো এখন। আর 2টা ছোট বাচ্চা আছে সিজারের, এই 2টা বাচ্চা এখন দাস্তবমি চলছে এই নোংরা জলে। এই বাচ্চাগুলা লইয়া যে আমরা স্বাস্থ্য দপ্তরে যাইমু এটাও নাই, আমরা স্বাস্থ্য দপ্তরে গেছে আবেদন জানাইতে আছি। মঙ্গলবার দুপুরে কৈলাসহরের মহকুমা শাসকের চেম্বারে মহকুমা প্রশাসনের উদ্যোগে মহকুমার প্রতিটি রাজনৈতিক দলের নেতৃত্বদের সাথে এক বৈঠক করা হয়। সর্বদলীয় এই রাজনৈতিক দলের বৈঠকে মহকুমা শাসক প্রদীপ সরকার ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপি নেতা কাজল দে, রথীন্দ্র ভট্টাচার্য, কংগ্রেস নেতা মোহাম্মদ বদরুজ্জামান, আশিস সেনগুপ্ত, সিপিআইএম নেতা বিশু দাস, নীলকান্ত সিনহা সহ অতিরিক্ত মহকুমা শাসক নবকুমার জমাতিয়া, ডেপুটি ম্যাজিস্ট্রেট বিশ্বজিৎ দাস, সঞ্জীব দেববর্মা সহ আরো অন্যান্য আধিকারিকরা। আগামী 4 জুন লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা। কৈলাসহর মহকুমার অধীনে থাকা 53 কৈলাসহর এবং 52 চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রের গণনা হবে আরকেপুর স্কুলে। ভারতীয় নির্বাচন কমিশনের নিয়ম মেনে গণনা কেন্দ্রের সমস্ত কাজ হবে। গণনা কেন্দ্রে প্রতিটি রাজনৈতিক দলের পক্ষ থেকে 13 জন কাউন্টিং এজেন্ট থাকবে এবং 2 জন অতিরিক্ত এজেন্ট বাইরে থাকবে। মূল 13 জন কাউন্টিং এজেন্টের মধ্যে কেউ অসুস্থ হলে 2 জন অতিরিক্ত এজেন্টের মধ্যে কেউ এসে দায়িত্ব পালন করবে। তাছাড়া কাউন্টিং এজেন্টরা গণনা কেন্দ্রে যাবার সময় নির্বাচন কমিশনের যে গাইডলাইন রয়েছে সেটা মেনেই প্রবেশ করতে হবে বলে জানান মহকুমা শাসক প্রদীপ সরকার। তাছাড়া আগামীকাল 29 মে বুধবার ঊনকোটি জেলা প্রশাসনের উদ্যোগে জেলা শাসক অফিসের ঊনকোটি জেলা ভিত্তিক প্রতিটি রাজনৈতিক দলের নেতৃত্ব নিয়ে বৈঠক অনুষ্ঠিত হবে বলেও জানান মহকুমা শাসক প্রদীপ সরকার। 7 তারিখে যে কাউন্টিং হবে লোকসভা ইলেকশনের, তার যে প্রস্তুতি পর্ব, এটা নিয়ে আমরা এখানে কৈলাসহর সাব ডিভিশনের আন্ডারে যে সমস্ত পলিটিক্যাল পার্টির যে রিপ্রেজেন্টেটিভ আছেন ওনাদের সাথে আমরা একটা মিটিং করেছি। ওনাদেরকে আমরা ব্রিফ করেছি যে 4 তারিখ কীভাবে কাউন্টিংটা হবে, কটার সময় এখানে যেতে হবে। আমরা বলেছি যে 6টার সময় এখানে সমস্ত পলিটিক্যাল পার্টির যে কাউন্টিং এজেন্ট থাকবেন ওনারা যাতে 6টার মধ্যে চলে আসেন, এবং যে কাউন্টিং ভেন্যু সেটা রামকৃষ্ণ আরকেআইতে আমরা করেছি। এখানে কৈলাসহর সাব ডিভিশনেতে যে 2টা অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি আছে, একটা হচ্ছে 53 কৈলাসহর অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি এবং 52 চণ্ডীপুর অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি। এখানে যে 2টা আলাদা আলাদা কাউন্টিং হল বানানো হয়েছে। এখানে কাউন্টিং সেন্টারগুলিতে
প্রত্যেকটা কাউন্টিং সেন্টারে 12টা করে কাউন্টিং টেবিল থাকবে এবং একটা এয়ারোড টেবিল থাকবে। তাই টোটাল প্রত্যেকটা সেন্টারেতে আমাদের কাউন্টিং হলেতে 13টা কাউন্টিং টেবিল থাকবে, ইনক্লুডিং এয়ারোড কাউন্টিং টেবিল। প্রত্যেকটা টেবিলের জন্য একজন করে প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি থেকে একজন করে এখানে লোক দিতে পারবে, কাউন্টিং এজেন্ট দিতে পারবে। এবং কাউন্টিং ভেন্যুতে যাওয়ার আগে হাতঘড়ি, আংটি, বেল্ট, কলম এবং অন্যান্য যে সমস্ত জিনিস আছে, রিস্ট ওয়াচ, এগুলি সবগুলি খুলে রাখতে হবে। এগুলি আমরা ওনাদের কাছে আবেদন করেছি যে এই জিনিসগুলি নিয়ে যাতে ওনারা না আসে। প্রবল বর্ষণে বিপর্যস্ত জনজীবন। হাওড়া নদীর জল মঙ্গলবার সকাল থেকে ফুলে ফেপে উঠায় বাড়িঘর ছেড়ে মানুষ আশ্রয় নিতে হচ্ছে নিরাপদ স্থানে। এর দৃশ্য দেখা গেল রাজধানীর বলদাখাল এলাকার বাড়িঘরে প্রবেশ করেছে বৃষ্টির জল। দুপুরে নাগাদ বাড়িঘর ফেলে রেখে গরু বাছুর নিয়ে অস্থায়ী শিবিরের উদ্দেশ্যে রওনা হয়েছেন কাতারে কাতারে মানুষ। এক ব্যক্তি জানান, সকাল থেকে বাড়িঘরে বৃষ্টির জল প্রবেশ করতে শুরু করেছে। ঘরের ভেতরে কোমর জল। নদীর জল ফুলে ফেঁপে উঠায় জল আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। তাই গরু বাছুর নিয়ে কেউ কেউ বাজারে, আবার কেউ কেউ বিভিন্ন স্কুল ও অফিসে এসে হাজির হচ্ছে। কিন্তু কিভাবে রাত কাটাবে সেটা এখনো বুঝে উঠতে পারছে না। তবে জল যেভাবে বেড়ে উঠছে তাতে আশঙ্কা থাকছে তারা আগামী দুদিনও বাড়িতে যেতে পারবে না। কিন্তু বলদাখাল এলাকা বরাবরই নিম্ন অঞ্চল হওয়ায় বন্যার সম্মুখীন হয়। কিন্তু প্রশাসনের মঙ্গলবার সকাল থেকে কোনো ধরনের খোঁজ খবর তাদের না নেওয়ার পেছনে মূলত চরম গাফিলতি এবং উদাসীনতা বলে মনে করছেন এলাকাবাসী। সবচেয়ে আশ্চর্যের বিষয় হল এলাকাবাসীর জন্য কোনো রকম অস্থায়ী শিবিরেরও চিরা ও গুড়ের ব্যবস্থা করেন প্রশাসন। জনগণের ট্যাক্সের পয়সা দিয়ে মাস শেষে মোটা অঙ্কের বেতন পেয়ে কার স্বার্থে কাজ করছেন তারা। যেখানে তাদের মাঠে ময়দানে থাকার কথা, সেখানে এলাকাবাসীর খবর নিতে ভুলে গেছে প্রশাসন। এখনো ধরেন বাড়িঘর জল উঠানের ভিতরে গেছে গা, ঘরের ভিতরে এখন জল গেছে না। তো অনেকের বাড়ি তো ধরেন বিট নেচা আছে, তার বাড়ি ঢুকে গেছে। কতগুলা বাড়ির মধ্যে ঢুকছে এখন তো আমি তো আর এটা করতে পারছি মোটামুটি একটা মোটামুটি ধরেন অনেক বাড়িতে ঢুকে গেছে। তারা এখানে আছে না? তারা অনেকে তো আয় পড়তেছে, অনেকে আছে বাড়ি। শিবিরে গেছেনি না সবাই? শিবিরে এখনো গেছে না মনে হয়। জল কি বৃদ্ধি হইতেছে না কমতেছে? জল বাড়তি আছে এখন। প্রশাসন থেকে বেশি আসুন। জল কি বাড়তেছে? বাড়তিতে আছে বাড়তিতে। আর ঘরে টরে কি জল ঢুকছে? গরু বছর লইয়া সবাই কি এখানে রয়েছে না আইতাছে? আস্তে আস্তে বাড়িতে আছে। প্রশাসন থেকে কোন ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে? না না, সাহায্য পাইছেন না কোনো? না না, সিরা গুড় টুর এখনো তার খবর নেই। দুদিনের অনবরত বৃষ্টিতে কৈলাসহর জলমগ্ন হয়ে রয়েছে। কৈলাসহরের মনু নদীর জল প্রায় বিপদ সীমার কাছাকাছি। জানা যায়, দুদিনের লাগাতার বৃষ্টির ফলে কৈলাসহর পৌর পরিষদের বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে রয়েছে। কৈলাসহরের মূল শহরের নেতাজি কর্নার, অটল মার্কেট, থানা রোড, পিডব্লিউডি রোড, চিলড্রেন গার্ডেন, স্কুল রোড, কৃষি অফিস, বোলাপাশা, কাচের ঘাট, কাজীর গাঁও প্রভৃতি এলাকা সহ কৈলাসহর আদালত চত্বর জলমগ্ন মঙ্গলবার সকাল থেকে। এই বৃষ্টির ফলে শহরের আশপাশ জলমগ্ন হওয়ার ফলে অনেকের বাড়িঘরেও জল ঢুকে পড়েছে। শহরের বিভিন্ন রাস্তা জলমগ্ন থাকার ফলে শহরবাসীরা জলের মধ্যে চলাফেরা করছে। মনু নদীর জল সোমবার গভীর রাত থেকে বেড়ে যাওয়ার ফলে মঙ্গলবার দুপুরে মনু নদীর জল বিপদ সীমার কাছাকাছি এসে স্তম্ভিত হয়ে যায়। এ ব্যাপারে কৈলাসহর মহকুমা শাসক প্রদীপ সরকার জানান যে সোমবার কৈলাসহরের মোট 84 মিলিমিটার বৃষ্টি হয়েছে। সোমবার রাত 8টা থেকে মঙ্গলবার সকাল 8টা পর্যন্ত 182 মিলিমিটার বৃষ্টি হয়েছে। অতিরিক্ত এই বৃষ্টির ফলে শহরের বিভিন্ন এলাকায় ড্রেনগুলি জলে ভর্তি হয়ে কৃত্রিম বন্যার সৃষ্টি হয়েছে বলে মহকুমা শাসক প্রদীপ সরকার জানান। ইতিমধ্যে মহকুমা শাসকের পক্ষ থেকে কৈলাসহরের বিভিন্ন এলাকায় মাইকিং যোগে প্রচার করা হয়েছে যে মনু নদীর আশপাশ এলাকায় যেসব বাড়িঘর রয়েছে কিংবা শহর এলাকায় যেসব বাড়িঘরে অতিরিক্ত বৃষ্টির ফলে জল ঢুকে পড়েছে, সেসব বাড়ির লোকজনরা নিকটবর্তী শেল্টার হাউসে আশ্রয় নেওয়ার জন্য অনুরোধ করেছেন। প্রশাসনের পক্ষ থেকে শেল্টার হাউস থাকা খাওয়ার ব্যবস্থা করা হবে বলেও জানান মহকুমা শাসক প্রদীপ সরকার।
আমরা প্রশাসনের কাছে আমাদের খবর আছে গত কালকে 84 mm বৃষ্টি হয়েছে এবং গতকালকে রাত্র 8টা থেকে আজকে সকাল 8টা পর্যন্ত 182 mm বৃষ্টি হয়েছে এই কৈলাসহরেতে। তো এটা যে বৃষ্টি হচ্ছে এটা যে ঘূর্ণিঝড় রেমেল এটার জন্যই এটা হচ্ছে এবং এটা একটা প্রাকৃতিক দুর্যোগ। আমাদের যে কৈলাসহর মিউনিসিপ্যাল কাউন্সিলের যে ড্রেনগুলি আমরা প্রথম থেকেই প্রত্যেক দিনই এটা কন্টিনিউ পরিষ্কার করা হচ্ছে, কিন্তু এর ফলেও যেহেতু বৃষ্টিটা খুবই কম সময়ের মধ্যে বেশি পরিমাণে হচ্ছে, কিছু কিছু জায়গাতে জল আটকে গিয়েছে এবং তার জন্য যে সাকশন যে ওয়াটার যে পাম্প সিস্টেম আছে ওয়াটার রিসোর্সের 3টা সেগুলি অপারেশনাল হয়েছে। প্রবল ঘূর্ণিঝড়ে তেলিয়ামুড়ার জনজীবন বিপর্যস্ত। কবর খোলার দেওয়াল ভেঙে পড়ে মৃত্যু গবাদি পশু এবং ভেঙে চৌচির ঘর। এদিকে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের দেওয়াল ভেঙে পড়েছে। জানা যায় ঘূর্ণিঝড়ে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের দেওয়ালের ভেঙে পড়ে। হাসপাতালের রোগীর পরিবারদের কাছ থেকে জানা যায় বিভিন্নভাবে আউটলাইনের মুখ বন্ধ থাকার ফলে এবং কর্তৃপক্ষ সঠিক সময় সঠিক ব্যবস্থা গ্রহণ না করার ফলে দেওয়ালটি ভেঙে পড়ে। এদিকে তেলিয়ামুড়া পৌর পরিষদের 15 নং ওয়ার্ডের কাউন্সিলর নিতিন কুমার সাহা সরাসরি অভিযোগ করে বলেন 2017 সালে তৎকালীন মুখ্যমন্ত্রী মানিক সরকারের হাত ধরে উদ্বোধন হয়েছিল মহকুমা হাসপাতালের। আর এই হাসপাতাল নির্মাণে প্রবল দুর্নীতি হয়েছিল বলেও তিনি অভিযোগ করেন। সে নির্মাণ কাজের 7 বছর অতিক্রান্ত হতে না হতে জলের ভেতরে ভেঙে গেল বাউন্ডারি ওয়াল, ফলে মহকুমা হাসপাতাল নির্মাণের কাজ নিয়ে প্রশ্ন উঠেছে। এদিকে কবরখোলা এলাকার সুভাষ দাসের গরু দেওয়াল চাপা পড়ে মারা গেছে এবং এই গরুটির উপর নির্ভর গোটা পরিবার, এমনকি গরুর মালিকের ঘর পর্যন্ত ভেঙে চলছে। গরুর মালিকের অভিযোগ তুলেছে 8 থেকে 9 বছর আগে অত্যন্ত নিম্নমানের কাজ হওয়ার কারণে দেওয়ালটি ভেঙে পড়েছে সকাল 6টা নাগাদ। গ্রাম প্রধান ঘটনাস্থলে আসলেও সরকারি কোনো রকম সহযোগিতা করেনি। সন্ধ্যা 6টা প্রায় এমন সময় এই বড় বৃষ্টিটার সময় এইখানের কবর করার যে একটা ওয়াল আছে ওয়ালটা ভাঙ্গিয়া পড়ছে পড়েছে। আমার একটা গরু মারা গেছে আর একটা ঘর আছে, ঘর ওয়াল ফিরা সেটা ঘর ফাইটটা পুরা ঘর ড্যামেজ হয়ে গেছে। এটা ঘরের ভিতরে দোকানের মতন কোনো সাহস পাওয়া যাচ্ছে এমন অবস্থা হয়েছে। ওখানে কি করে আমার কোনো নিরুপায়, আমি ওখানে থাকি কই থাকার জায়গা নাই, ওখানে খাবো এমন কোনো জায়গা নাই আমার। এই আর গরু একটা এই গরুর উপরে আমরা নিব, গরুটা অনেক পয়সার মাল, গরুটা তো প্রায় লাখ-1.5 লাখ টাকার মাল। 15-16 লিটার দুধ এটাতে আমরা খাইতাম। কিভাবে পড়ছে ওয়ালটা, কি কারণে পড়ছে মনে করতেছেন? বৃষ্টি ওয়াল এটা ভালো কাজ করছে না মনে হয়, যা 10-11 বছর হয়েছে ওয়াল দিছে আর আমার ঘর তুলছি 7-8 বছর 8 বছর হয়েছে। বিশালগড় এসডিএম অফিস সংলগ্ন এলাকায় ব্যবসায়ীদের সাথে ঘটে যাওয়া প্রতারণা ঘটনার পুনরাবৃত্তি ঘটল মেলাঘরের আনন্দবাজারে। খাকি পোশাক পরিধান করে মেলাঘর আনন্দবাজারের ব্যবসায়ীদের সাথে প্রতারণা করল এক প্রতারক। ক্রেতার ছদ্মবেশে এসে এক প্রতারক মেলাঘরের আনন্দবাজারের সবজি দোকান থেকে 900 টাকা, মাংস দোকান থেকে 3300 টাকা এবং মাছের দোকান থেকে 3000 টাকা হাতিয়ে নিয়ে যায়। প্রতারণার শিকার হওয়া ব্যবসায়ী জানায় ক্রেতার পরিচয় দিয়ে দোকানে এসে এক ব্যক্তি তাদের কাছ থেকে অর্থ হাতিয়ে নিয়ে যায়। আমার সকালে আজকে মাল রান্না পাই 10,000 টাকা মাল না পাই আমি আইতেছি, আবার 900 টাকা মাল কিনেছি আর আইছি না। আপনার কত টাকা মালের অর্ডার দিছে? সবজি আমরা 10,000 টাকা মাল দিছে। আপনার টাকা টুকা দিছিনি? না, আমার তার 900 টাকা অর্ডার দিছে। কি করে নিছে আপনার থেকে? আমি মেসাইলে আমি টাকাটা দিয়ে দেবো। আপনারা জানেন না বিশালগড়ে এরকম একটা প্রতারক আজকে কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়া টিভিতে দেখানো হচ্ছে? না, আমরা এই ঘটনা জানি না। ভালো আমি আর দিয়ে যাবো এটাই আবার। এখন বিষয়টা রাতের আধারে রাবার গাছের নার্সারি ধ্বংস করল দুষ্কৃতিকারীরা। ঘটনার বিবরণে জানা যায় সোমবার রাতে আনুমানিক 11 ঘটিকার পরে কালমা সূর্যপ্রসাদ পাড়ার মিহির রিয়াং নামে এক ব্যক্তির রাবারের নার্সারিতে প্রবেশ করে প্রায় 8,000 টাকার রাবারের চারা গাছ নষ্ট করে দুষ্কৃতিকারীরা। জানা যায় মিহির রিয়াং 7 জুন এ চারা গাছগুলি রাবার বোর্ডের প্রেরণ করার প্রস্তুতি নিচ্ছিলেন। রাবার বোর্ড থেকে চারা গাছের সাপ্লাই অর্ডার পেয়েছেন তিনি। এই নার্সারিতে প্রায় 90,000 চারা গাছ লাগিয়েছেন তিনি। সোমবার রাতে কে বা কারা
বাগানে প্রবেশ করে চারা গাছ নষ্ট করে বলে অভিযোগ। মঙ্গলবার বিষয়টি নজরে আসার পর এ বিষয়ে বাইখোরা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন মিহিতিয়া। সূর্যপ্রসাদ পাড়া কালকে রাত্রে কে বা কারা এখানে আমার পলিব্যাগ চারা নার্সারি প্রচুর ক্ষতি করছে। মোটামুটি আনুমানিক রাত্রে 11টা পরে আনুমানিক, তারপর সকালে আয়া দেখলাম এই অবস্থা। মোটামুটি চারা 8,000-8,000 কাছাকাছি না হয় একটু বেশি এখানে ক্ষতি করছে এই সাইডে, তারপর ওই মাঝখানে সবখানে মোটামুটি 6 লাখ টাকা। এটা তো রাবার বুট চারা নেওয়ার কথা, এগ্রিমেন্ট অটোমেটিক এর সাথে মোটামুটি এখন থেকে 80,000 টেন্ডারে। আমরা এই সামনের মাসে 5 তারিখ থেকে চারা ডেলিভারি টাইম। এখন 8,000 চারা 8,000 চারা তো কম হয়ে গেছে। এখান থেকে লাগাইছেন কতটুকু? এখানে আমার মোটামুটি 90,000-এর উপর। আপনার কি মনে হয় কেউ আপনার পূর্ব শত্রুতা নাকি? পূর্ব শত্রুতা এটা কে বা কারা তো জানা, পূর্ব শত্রুতা তো আমার জানা মতে তো নাই, তবে পিছনে কে করলো এটা তো বলার মুশকিল না। সব চারা কি সরকারি ভাবে দেওয়া টেন্ডার? হ্যাঁ, সব চারা সরকারি টেন্ডার। রাবার বুটে কোন জায়গাতে? রাবার বুটও আমরা সান্ট্রি বাজার আরসি রাবার বুট এরা বিভিন্ন জায়গায় ডিস্ট্রিবিউট করবো। কোন জায়গায় করবো এরা আমরা সাপ্লাই অর্ডার আছে, কিন্তু ডেলিভারিটা কোন জায়গায় পাঠানো এটা দিচ্ছি না। সামনের মাসে আমরা 7 তারিখে দিব। পরশু দিন মিটিংয়ে কওয়া হয়েছে 7 তারিখে আমরা অর্ডার দিয়ে দেব। রাজধানীর বর্তোয়ালি স্থিত IIFL গোল্ড লোনের পক্ষ থেকে চক্ষু শিবিরের আয়োজন করা হয়। অফিস প্রাঙ্গণে আয়োজিত শিবিরে উপস্থিত ছিলেন IIFL গোল্ড লোন বর্তোয়ালি শাখার ম্যানেজার ইন্দিরা দে। তিনি বলেন, IIFL গোল্ড লোন প্রায় সময় বিভিন্ন সামাজিক কর্মসূচির আয়োজন করে। আজকে যে কর্মসূচির আয়োজন করেছে তাতে প্রায় 70 জন চক্ষু চিকিৎসা নিতে পেরে উপকৃত হয়েছেন। এ ধরনের সামাজিক কর্মসূচি আগামী দিনেও অব্যাহত থাকবে। আজকে মূলত এখানে আই ক্যাম্প করা হচ্ছে, চক্ষু শিবির। আমরা মূলত IIFL ফিনান্স আগরতলা বর্তমানী ব্রাঞ্চ প্রত্যেক মাসে কিছু না কিছু একটা কর্মশালা করে থাকি। যারা গরিব আছে, যারা চোখ দেখাতে পারছে না, তারা যেন ফ্রি চিকিৎসা আমাদের এখানে দেখাতে পারে, তার জন্যই আজকে প্রত্যেক মাসে আমরা কোনো না কোনো একটা কর্মশালা করি। কাউকে বস্ত্র দান বা গাছ লাগানো, হেলথ চেক আপ, এগুলো আমরা করে থাকি। কতজন আজকে কিরকম সারা পাচ্ছেন? একদম দারুণ, সবাই বলছে দারুণ, চেক আপ করাতে পারছে। যারা মানে অনেক টাকা নিতে আসে রাস্তায় কোনো সবাই হ্যাঁ, আমরা তো করি, বরাবরই করে থাকি। তো আগামীতেও আমরা করবো। আরো নতুন কিছু কি করা যায় সেটা নিয়ে আমাদের চিন্তা ভাবনা আমরা আপনাদের অবশ্যই। সোমবার থেকে প্রবল বৃষ্টিতে মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের উদয়পুর কুঞ্জবন পঞ্চায়েত ড্রপ গেট 10ম ঘাট থেকে বন্দুয়ার শর্মাপাড়া যাওয়ার রাস্তাটি 90% ভেঙে গেছে। জানা যায়, রাস্তার মাটি ধসে গোমতী নদীতে তলিয়ে গেছে। তৎক্ষণাৎ রাত্রিবেলায় জনগণের যাতে দুর্ঘটনার সম্মুখীন না হতে হয়, রাস্তার দুপাশ বন্ধ করে দেওয়া হয়। মঙ্গলবার এই বিষয়টি দেখতে পেয়ে বিভিন্ন লাইন ডিপার্টমেন্ট আধিকারিকরা পরিদর্শনে আসেন। দ্রুত রাস্তাটি সংস্কারের কাজে হাত লাগাবে বলে আশ্বস্ত দিয়েছেন মাতাবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুজন কুমার সেন। গতকালকে সকাল দুপুরের পর থেকে তো মোটামুটি ভালো বৃষ্টি হচ্ছে রেমালের প্রভাবে। তো এই জায়গাটা বৃষ্টির জল অতিরিক্ত নামাতে পুরো রাস্তা সহ, মাটিতে এমনি একটু নরম ছিল, পুরো রাস্তা সহ ধসে সরাতে গোমতীর পার এখানে নেমে গেছে। তারপরে আমরা বিদ্যুৎ দপ্তর, PWD, ব্লক প্রশাসন, SDM, DM সবাই নলেজে আমরা এটা নিয়েছি। আজকে সবাই ঘর ছিল, একটা ঘর যে তাদের চেকপোস্ট ছিল, সেটা গত বছরই ভেঙে গিয়েছিল, ধসে মাটি ধসে পড়ে গিয়েছিল সরাতে। ওই এটার কারণে অনেকটা। কখন ঘটে এটা? তো গত বছর এরকম বর্ষার সময় এটা হয়েছে। আর কালকে যেটা হয়েছে যেটা হচ্ছে কালকে রাত্রেবেলা কটায় নাগাদ? রাত্র প্রায় 9টা নাগাদ। আহত হয়েছে কেউ? এখন না, আহত কেউ। কোন জায়গায় এটা? এলাকাটার কি নাম? এটার নাম হচ্ছে কুঞ্জবন পঞ্চায়েত
দশমীঘাট সংলগ্ন। যোগাযোগকে একেবারে বিচ্ছিন্ন আপনাদের এদিকে? না, আমাদের যোগাযোগ হতে এই রাস্তাটা এখন বন্ধ, কিন্তু বাইপাস আরেকটি রাস্তা আছে দিয়ে আমাদের স্বাভাবিক চলাফেরা চলছে। রেমালের প্রভাবে ধর্মনগর মহকুমা জুড়ে দুদিন ধরে টানা বৃষ্টি অব্যাহত। মঙ্গলবার সকালেও হালকা বৃষ্টি অব্যাহত। টানা বৃষ্টির ফলে ধর্মনগর মহকুমার নিম্নাঞ্চলগুলি ইতিমধ্যে জলমগ্ন হয়ে পড়েছে। একাধিক বাড়িঘরে ঢুকে পড়েছে জল। ধর্মনগর জেল রোড হাঁটু সমান জল জমে গেছে। স্থানীয় এক ব্যক্তি জানায়, টানা দুদিন ধরে বৃষ্টি হওয়ার কারণে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এখনো পাহাড়ের জল নামা শুরু হয়নি। তার উপর বৃষ্টি অব্যাহত রয়েছে। স্বাভাবিকভাবে পরিস্থিতি কোনো দিকে যায় বলা যাচ্ছে না। একাধিক এলাকায় মুখ থুবড়ে পড়েছে বিদ্যুৎ পরিষেবা। ভোগান্তির শিকার সাধারণ মানুষ। সকাল 7টা থেকে বেরিয়েছি চেকিংয়ের জন্য। তো আমরা বিভিন্ন জায়গাতে ঘুরেছি। তার মধ্যে সবচেয়ে এফেক্টেড হইল যে আরকে মিশন টু আলগাপুর রোড বাইয়া জেল রোড সরাপারে করে এফেক্টেড হয়েছে এবং এখানের জন্য নির্ধারিতভাবে শেল্টার হাউস আছে এখানে রামঠাকুর আশ্রম। তো এখনও আমি রামঠাকুর আশ্রমে আছি। এখানে এখন অবধি এখানে শুধুমাত্র একটা ফ্যামিলি এসেছে। আমরা ওইখানে বোটিংয়ের ব্যবস্থা করব। আমাদের যারা ভলান্টিয়ার আছে তারাও রেডি আছে, ইতিমধ্যেই নেমে যাবে। আর এই সরার নিচের দিকে যে সাকাইবাড়ি রোড দিকেও এফেক্টেড আছে, কিন্তু মানুষের বাড়ি করে ওই সময়ে ওঠেনি, কিন্তু জলটা বাড়ন্ত। তারপরে হসপিটালের পিছনে হইয়া আমরা আবার কলের দিকে গেছি। কলের দিকে সেরকম জল ওঠেনি। তো সবচেয়ে বেশি জল উঠেছে সিগন্যাল বস্তি নামক একটা জায়গা আছে, ওখানে সরাসরি জল কমে। কিন্তু আমি যখন গেছিলাম তখন মানুষের বাড়ি করে। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে প্রবল বৃষ্টিতে উদয়পুর মহকুমার অধিকাংশ জায়গা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। জানা যায়, উদয়পুর মহকুমা অধিকাংশ জায়গায় রাস্তার মধ্যে গাছের ডাল পড়ে থাকে। এই গাছপালা ও গাছের ডাল পড়ে থাকায় জনগণের আসা যাওয়া ব্যাপক অসুবিধার সম্মুখীন হয়ে পড়ে। এর জন্য যে জায়গায় উদয়পুর মহকুমা জেলা প্রশাসনের পক্ষে বিপর্যয় মোকাবেলা দল অধিকাংশ জায়গায় রাস্তার মধ্যে গাছপালা কেটে পরিষ্কার করে। উদয়পুর মহকুমা জেলা প্রশাসনের পক্ষ থেকে আবেদা মিত্র ডিজাস্টার ম্যানেজমেন্ট সিভিল ডিফেন্স দল এ প্রবল বৃষ্টিতে মানুষের কোনো অসুবিধা না হয় সেদিকে লক্ষ্য রেখে কাজ করে যাচ্ছে। আমরা বিপর্যয় মোকাবেলা দল উদয়পুর মহকুমা প্রশাসনের পক্ষে গত দুদিন আমরা উদয়পুরের শহর থেকে যে গ্রামগুলি এবং যেখানেই রাস্তা ব্লক হয়েছিল, গাছ পড়েছিল, আমরা চেষ্টা করেছি যত তাড়াতাড়ি সম্ভব পরিষ্কার করে দেওয়ার জন্য। গতকালকেও টেপানিয়া ব্লকের অন্তর্গত একটা দিনের বেলা একটা রাতের বেলা আমরা পরিষ্কার করি। তো আজকে সকালবেলা জগন্নাথ দিঘির পশ্চিম পথ পেছনটায় দেখা যাচ্ছে এখানে রোড ব্লক ছিল। উদয়পুর মহকুমা প্রশাসনের পক্ষে আপদা মিত্র সিভিল ডিফেন্স এবং আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম যারা রয়েছে তারা তৎপরভাবেই চেষ্টা করছে যাতে মানুষের অসুবিধা না হয়। আমরা মানুষের পাশে আছি। দেশে মে রাতে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যু হয় সাবরুম নগর পঞ্চায়েতের ৬ নং ওয়ার্ডের আনন্দপাড়ার বাসিন্দা পূর্ণেন্দু বিকাশ দত্ত ওরফে বিল্টোর। আনন্দপাড়ার বাসিন্দা শিবরঞ্জন দত্তর একমাত্র ছেলে মৃত পূর্ণেন্দু বিকাশ দত্ত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরে ভেহিকলস ইন্সপেক্টর পদে কর্মরত ছিল। মঙ্গলবার বিধানসভার বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী মৃত পূর্ণেন্দু বিকাশ দত্তর বাড়িতে যান। কথা বলেন মৃত পূর্ণেন্দু বিকাশ দত্তর পরিবারের সদস্যদের সাথে। তাদেরকে সমবেদনা জানান বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জিতেন্দ্র চৌধুরী জানান, রাজ্যের বর্তমান সরকার ভুল নীতি ও উদাসীনতার কারণে পূর্ণেন্দু বিকাশ দত্ত ওরফে বিল্টুর মৃত্যু হয়েছে। ফিডকোর বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে, কিন্তু তারা মানুষের কথায় কর্ণপাত করে না। এই ফিডকো কোম্পানির বিরুদ্ধে অভিযোগ নতুন নয়, হাজারো অভিযোগ, অসংখ্য অভিযোগ, কিন্তু তারা এখানকার মানুষ চিৎকার করলেও এরা গা করে না, এদের কানে ঢুকে না। কেননা যাদেরকে বড় অ্যামাউন্ট দিয়ে খুশি করে রাখা, মানে খুশি করার প্রয়োজন, এদেরকে দিয়ে রেখেছে। কাজে এই লোকরা কিছু বলে না। কাজে বহাল তবিয়তে তারা মানুষের জীবনের ঝুঁকি এবং পরিষেবার তলানিতে নামিয়ে এইভাবে বছরের পর বছর আমাদের সাবরুম মহকুমাকে এবং ত্রিপুরা রাজ্যের আরও 5টা ডিভিশন লুট করছে।
এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। চোখ রাখুন স্যান্দন টিভির পর্দায়। নমস্কার।